তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। বিছানায় শুয়ে শুয়ে দীপা দেখতে পাচ্ছিল জানালার পর্দাটায়। ঘরের ভেতরটা অন্ধকার, হ্যারিকেনটা জ্বলছে অন্যদিকে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে জানলার বাইরে থেকে আসা চাঁদের অল্প আলোতে পর্দার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে না। পর্দাটা যদি জানলার গায়ে গিয়ে লাগতো তাহলে অতটা হয়তো ফুলে থাকতো না, আর যদি হাওয়াতে ফুলে থাকে তাহলে একভাবে অতক্ষণ ফুলে থাকবে কি করে? নিশ্চয়ই পর্দাটার ওপারে কেউ দাঁড়িয়ে রয়েছে। কথাটা ভাবতেই কেমন যেন গোটা শরীরটা একবার শিরশির করে ওঠে। এই ঘরের মধ্যে তো তার মা আর ভাই ছাড়া অন্য কারো থাকার কথা নয়। তাহলে পর্দার ওপাশে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে কে? দীপা বুঝতে পারে যদি এই অসময়ে ঘুমটা না ভাঙত তাহলে ব্যাপারটা সে বুঝতেই পারত না। আচ্ছা, পর্দার ওপারে দাঁড়িয়ে যে রয়েছে সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে? সে কি ওর দিকেই তাকিয়ে দেখছে নাকি? মনে মনে দীপা একবার চিৎকার করে ওঠার কথা ভেবেছিল, কিন্তু সেটা আর করা হয়ে উঠল না। একটা অদ্ভুত কৌতূহলে সে পর্দাটার দিকে একভাবে তাকিয়েছিল। সেদিকটা অন্ধকার, জানালার ফাঁক ফোকর দিয়ে যেটুকু চাঁদের আলো ভেতরে আসছে সেই আলোটাতেই ব্যাপারটা দেখা যায়। একবার ঘরের হ্যারিকেনটা তুলে নিয়ে গিয়ে সে দেখবে কি? যেমন ভাবা তেমন কাজ। দীপা এমনিতে খুব সাহসী মেয়ে, কোনো কিছুরই ভয় সে পায় না, এমনকি সাপেরও না। সেবার যখন ঘরে সাপ ঢুকে গিয়েছিল তখন বিছানার ওপর দাঁড়িয়ে লাঠি হাতে সাপটাকে তাড়িয়েছিল। গ্রামের সকলেই দীপাকে সাহসী বলেই জানে। বিছানার এক পাশ ধরে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল সে। যাওয়ার আগে আধো অন্ধকারে বিছানায় ঘুমন্ত তার মা আর ভাইয়ের মুখটা দেখে নিল। হ্যারিকেনটার কাছে গিয়ে হ্যারিকেনের কাচের গায়ে হাত দিতেই একটা গরম উত্তাপে গোটা শরীরটা মুহূর্তের মধ্যে যেন আরেকটু চাঙ্গা হয়ে গেল তার। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে সে আস্তে আস্তে এবার এগোতে লাগলো সেই জানলার দিকে। মাত্র কয়েকদিন আগেই মা নিজের হাতে পর্দাটা সেলাই করে ওখানে টাঙিয়ে দিয়েছিল। শীত পড়তে শুরু করেছে। জানলা বন্ধ থাকলেও পর্দার ফাঁক দিয়ে ঠান্ডা এসে ঢোকে। জানলাটা অবশ্য অনেক দিনের পুরনো, কিন্তু ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে পর্দাটার ঠিক মাঝামাঝি বেশ খানিকটা উঁচু হয়ে আছে। দীপার এবার কিন্তু কেমন যেন ভয় হয়। একটা ভয় যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করে চারপাশ থেকে। যদি পর্দার ওপারে সত্যিই কেউ থাকে আর সে যদি দীপার উপরে ঝাঁপিয়ে পড়ে তখন কি হবে? দীপার বয়স হবে 14 বছর, কিন্তু 14 বছর বয়সে সে লম্বায় বেশ খানিকটা বড় হয়ে গেছে। চেহারার গড়নও বেড়েছে। তাকে দেখে 16-17 বছরের একজন যুবতী মেয়ে বলেই মনে হবে। আস্তে আস্তে হ্যারিকেনটা নিয়ে দুই পা আর একটু এগিয়ে যায় পর্দাটার কাছে। এখন পর্দা থেকে তার দূরত্ব খুব বেশি নয়। ঘরের চারপাশটা অন্ধকার হয়ে আছে, যেন মনে হচ্ছে এক্ষুনি ঘরের অন্ধকার কোণ থেকে কি যেন একটা বেরিয়ে আসবে। নিজের হৃৎপিণ্ডের শব্দটুকু দীপা শুনতে পায়। তারপর মনের প্রবল সাহসে ভর করে আস্তে আস্তে একটা হাত সামনের দিকে এগিয়ে গিয়ে পর্দার একটা কোণ চেপে ধরে। আর তাতেই মনে হয় পর্দাটা একবার যেন কেঁপে উঠল। দীপার নিঃশ্বাস ঘন হতে থাকে। চোখের মনি যেন নিজের অজান্তেই বড় হয়ে আসে।
বিস্ফারিত দুটো চোখে সে সামনের দিকে তাকিয়ে দেখতে থাকে। এবার যেন সে স্পষ্ট দেখতে পাচ্ছে ওই পাতলা পর্দার আড়ালে সত্যিই যেন কেউ দাঁড়িয়ে আছে। আর যে দাঁড়িয়ে আছে সে সোজা তার দিকেই তাকিয়ে দেখছে। কিন্তু এটা কি করে হতে পারে? একটা ভয় ও অবাক বিষয় সবকিছু মিলিয়ে দীপার মনের ভেতরটা ধকধক করছিল বারবার। একবার পর্দার একটা পাশ ধরে সজোরে টান দিয়ে পর্দার পেছনে থাকা জিনিসটাকে দেখতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে ওখানে কি করছিস দীপা? কথাটা শুনে দীপা চমকে ওঠে। তারপর তাড়াতাড়ি পেছনের দিকে তাকিয়ে দেখে বিছানার উপর মা কখন যেন উঠে বসেছে। দীপাকে ওভাবে হ্যারিকেন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে দীপার মা বলে ওঠে, কি হয়েছে বলতো তোর? ওভাবে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর হ্যারিকেনটা ওখানে নিয়ে গেছিস কেন? দীপা পেছনের দিকে ঘুরেছিল, তারপর আবার সামনের পর্দার কথাটা মনে পড়তেই পর্দার দিকে তাকায়। ততক্ষণে সামনে পর্দাটা বেশ খানিকটা সরে এসেছে, কিন্তু কোথায়? পর্দার পেছনে তো কোথাও কেউ নেই। তাহলে এতক্ষণ ধরে সে যেটা দেখতে পেয়েছিল সেটা কি ছিল? ময়না বিছানা ছেড়ে উঠে আসে, দীপার একদম সামনে এসে তার হাত থেকে হ্যারিকেনটা তুলে নিয়ে এদিকে ওদিকে মুখ বাড়িয়ে বলে, কি হয়েছে? কথা বলছিস না কেন? এখানে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তারপর মেয়ের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখে মেয়ের মুখটা কেমন যেন সাদা ফ্যাকাশে হয়ে গেছে। দুটো চোখের পাতা তীর তীর করে কাঁপছে, ঠোঁটটাও কাঁপছে। কি হয়েছে তোর? কিছু দেখেছিস নাকি? মা, মা, ওই ওই পর্দাটার আড়ালে কে যেন ছিল। কেউ ছিল ওই পর্দার আড়ালে, কিন্তু আমি যেই ওই পর্দার আড়ালে দেখতে গেলাম, আর তখনই তুমি পিছন থেকে ডাকলে, আর তাতেই কাউকে দেখতে পেলাম না। আর ময়নার মুখটা মুহূর্তের জন্য কেমন যেন হয়ে আসে, তারপরেই ব্যাপারটা সামলে নেয়। যাতে দীপা ভয় না পায় তাই বলে, ধুর, ওখানে কিচ্ছু না। আধো অন্ধকারে কি দেখতে কি দেখেছিস? তুই না সাহসী মেয়ে আমার, ওসব ভেবে কেউ ভয় পায়? চল ঘুমোতে যাবি, চল। একরকম জোর করে দীপাকে জানলার কাছ থেকে সরিয়ে নিয়ে বিছানার উপরে তুলে দেয় ময়না। নিজে বিছানার উপর উঠতে যাওয়ার আগে একবার পর্দার দিকে তাকিয়ে দেখে, না, কোথাও কিছুই নেই। পাতলা পর্দাটা জানলার সাথে একেবারে লেপ্টে রয়েছে যেন। তাহলে কি দীপা চোখে ভুল দেখলো? কিন্তু চোখের ভুল করে এতটা ভয় পাওয়ার মেয়ে তো দীপা নয়। দীপা শুয়ে পড়েছিল, চোখ বন্ধ করেছিল, কিন্তু বারবার চোখের সামনে ভেসে আসছিল একটা দৃশ্য। ওই জানলার পর্দাটার ওপারে দাঁড়িয়ে উজ্জ্বল দুটো চোখে কেউ যেন তার দিকেই তাকিয়ে দেখছে। অমন উজ্জ্বল চোখে সে তাকিয়ে দীপার দিকে দেখছেই বা কেন? সে কি দীপার কোনো ক্ষতি করতে চায়? এই কথাগুলোই বারবার মনে আসছিল তার। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিল আর কিছুই মনে নেই দীপার। গ্রামের স্কুলের নাম বিজলপুর উচ্চশিক্ষা বিদ্যালয়। গ্রামে একটাই স্কুল, তাই ছেলে মেয়ে সবাই এখানেই পড়ে। এই স্কুলেই অষ্টম শ্রেণীতে দীপা পড়ে। সেদিন স্কুলে গেলেও কেমন যেন মরা মরা দেখাচ্ছিল তাকে। তাই তার এই ভাবটা একসময় লক্ষ্য করে তারই বেঞ্চে একপাশে বসে থাকা তার বন্ধু সরস্বতী জিজ্ঞাসা করে, কি রে দীপা, তোকে এমন মন মরা দেখাচ্ছে কেন? তুই তো এমন থাকিস না, কি হয়েছে? দীপা প্রথমে ভাবে সরস্বতীকে কথাটা বলবে কিনা, তারপরে একটু ইতস্তত করে বলেই ফেলে, মা বিশ্বাস করবে না, কিন্তু সরস্বতী যদি বিশ্বাস করে। আমার না আমার না কয়েকদিন ধরে মনে হচ্ছে আমার আশেপাশে যেন কেউ সবসময় থাকছে। তোকে ঠিক বলে বোঝাতে পারবো না, যেন মনে হয় আমার উপর কেউ সবসময় নজর রাখছে। একটু একটু আগেই আমি মন দিয়ে লিখছিলাম, মনে হলো
ক্লাস ঘরের পিছনের দিকের ওই জানলাটার কাছে কেউ দাঁড়িয়ে যেন আমায় দেখছে, অথচ যখন আমি তাকালাম দেখলাম কেউ নেই। তারপর তারপর স্কুলে আসার সময় এমনটাই মনে হচ্ছিল। পাড়ার দিঘির পাড়ের কাছে আসার সময় মনে হলো দিঘির ওপারে দাঁড়িয়ে কেউ আমার দিকে তাকিয়ে আছে, অথচ রোদের আলোয় দেখলাম ওপারে কেউ নেই। সরস্বতী আর একটু এগিয়ে আসে দীপার দিকে। সরস্বতী বেশ ভীতু মেয়ে, তাই প্রথমেই তার মুখে যে কথাটা আসে সেটা হলো, হ্যাঁ, ভূত নয় তো? আরে দূর না, তেমন কোনো ব্যাপার নয়। আর ভূত যদি হয় তাহলে সে তো আসবে রাতের বেলায়, কিন্তু দিনের বেলা এমনটা মনে হবে কেন? আর সে তো আমার কোনো ক্ষতি করছে না, তাকে আমি বারবার দেখতে পাচ্ছি শুধু, অথচ দেখতে পেয়েও দেখতে পাচ্ছি না। আমার মনে হয় কেউ তোর পিছু নিয়েছে, কোনো কারণে তোর পিছু নিয়ে সে তোর ক্ষতি করতে চায়, সময় হলে তারপরেই করবে। কথাটা শুনে দীপা কিন্তু চমকে ওঠে, তারপরেই নিজেকে সামলে নেয়। এই কয়েকটা দিনে দীপা কেমন যেন ভীতু হয়ে গেছে। তার মধ্যে সেই আগের মতো চঞ্চল সাহসী ডানপিটে ভাবটা আর নেই। যদি সবসময় কারো মনে হয় কেউ অলক্ষ্যে থেকে তাকে দেখছে, তাহলে তো তার এমনটা হওয়ারই কথা। কিন্তু কি করা যায় বলতো? বট গাছের তলায় এক সাধু এসেছে কয়েকদিন হলো, একবার কি ওই সাধু বাবার কাছে যাবি? দেখ, সাধু হয়তো আমাদের তাড়িয়ে দেবে, কিন্তু একবার গিয়ে দেখতে ক্ষতি কি বল? কিন্তু সাধু যদি আমাদের কথা না শুনতে চায়, বাচ্চা মনে করে তাড়িয়ে দেয় আমাদের? আরে, সাধু যদি সত্যিকারের সাধু হয় তাহলে তোর সমস্যাটা ঠিক বুঝতে পারবে, তাহলে সে আর তোকে তাড়িয়ে দেবে না। কথাটা দীপার মনে ধরে। সেদিন বিকেলে স্কুল ছুটির পর ওরা দুজন মিলে বাড়ির দিকে না গিয়ে গ্রামের বাইরে বটগাছের তলায় সেই সাধুর কাছে যায়। সাধু তখন চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছিল। ওরা সাধুর কাছ থেকে বেশ খানিকটা দূরে দাঁড়ায়। বটগাছের কাছে সোজা হয়ে পদ্মাসনে বসে রয়েছে শুধু। তার মুখের দাড়ি নেমে এসেছে বুকের কাছ পর্যন্ত, মাথার লম্বা চুলে জট পাকিয়েছে, কপালে একটা লাল রঙের তিলক। একপাশে মাটিতে কি সমস্ত যেন রাখা রয়েছে। সাধুর সামনে একটা সাদা রঙের ছেঁড়া খোড়া কাগজ, আর তার উপরে একটা কড়ি। ওরা একটু দূরেই চুপ করে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। সাধু কিন্তু এবার চোখ না খুলেই বলে, বড় বিপদ রয়েছে তোর, বিপদ পিছু নিয়েছে, তোকে সবসময় চারদিক থেকে ঘিরে রয়েছে, কিন্তু কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা বলেই সাধু অদ্ভুতভাবে হেসে ওঠে। দীপা আর সরস্বতী কেমন যেন ভয় পায়। এই নির্জন স্থান, তাছাড়া বিকেল পেরিয়ে সন্ধে হতে শুরু করবে এক্ষুনি। এমন একটা স্থানে একাকী ওই সাধুর কাছে এসে বড় ভুল হয়েছে বলে মনে হলো। যা বলি মন দিয়ে শোন, বিপদ রয়েছে, কিন্তু অতি সহজে তোর কিছু করতে পারবে না। এবারে দীপা সামান্য সাহস পায়, একটু এগিয়ে গিয়ে বলে, কিন্তু সাধু বাবা, আমি সবসময় কাউকে একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে চারপাশে কেউ যেন আমার উপর নজর রাখছে। বললাম না, বিপদ তোকে চারপাশ থেকে ঘিরে রয়েছে, তবে তোকে সে রক্ষা করবে, রক্ষা করবে। কে রক্ষা করবে সাধু বাবা? কে রক্ষা করবে? আর কোনো কথা নেই। সাধু চোখ বন্ধ করে নিজের মতোই বিড়বিড় করতে লাগলো। জিজ্ঞাসা করেও কোনো লাভ হলো না। সরস্বতী আস্তে আস্তে বলল, আহা, আর দেরি করিস না, চল চল ফিরে যাই এক্ষুনি, সন্ধে নেমে যাবে তো। বাড়ি ফিরেও কিন্তু দীপার মন থেকে ওই ব্যাপারগুলো গেল না। সে কাউকে দেখতে পাচ্ছে তার চারপাশে। সাধুও বলল তার চারপাশে বিপদ রয়েছে, কিন্তু সে তাকে রক্ষা করবে। তার চারপাশে যাকে সে দেখতে পাচ্ছে তার কাছ থেকে যদি বিপদ হয়, তাহলে তাকে রক্ষা করবে কে? একবার কি মাকে কথাগুলো সত্যি বলে দেখবে? কিন্তু মাকে বললে মা বিশ্বাস করবে না, সে কথা দীপা জানে। সেদিন রাতে পর্দার আড়ালে দেখার ব্যাপারটা মাকে দিনের বেলা বলেছিল,
কিন্তু মা বিশ্বাস করেনি। একবার আর চোখে তাকিয়ে দেখে মায়ের দিকে। হ্যারিকেনের আলোয় বই খুলে পড়তে বসেছিল দীপা। আর চোখে তাকিয়ে দেখতে পায় তার মা রান্নাঘরের কাছে বসে তরকারি করছে, ভাই বিছানার উপরে খেলা করছে, আর মাঝে মাঝে যেন অদ্ভুতভাবে হেসে উঠছে। কি মনে হতে পেছনে বিছানার উপরে ভাইয়ের দিকে তাকায় দীপা। আর তারপরেই যেন তার বুকের রক্ত মুহূর্তের জন্য জল হয়ে যায়। খেলতে খেলতে তার 2 বছরের ভাই বিকাশ একদম বিছানার কাছে এসে পড়েছে। আর একটু হলেই সে নিচে গিয়ে পড়বে। দীপা মুহূর্তের জন্য থমকে যায়। বিকাশ বিছানার একদম সামনে দাঁড়িয়ে দুটো পায়ের উপর ভর দিয়ে দুটো হাত শূন্যে ছুড়ে দিয়েছে, যেন কারোর কোলে উঠতে যায়। দীপা ছিটকে গিয়ে ও মাটি থেকে উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা অদ্ভুত ব্যাপার দেখে থমকে যায়। বিকাশের দুটো পা বিছানার উপরে রয়েছে, কিন্তু তার দুটো হাত শূন্যে যেন কিছু জড়িয়ে ধরেছে। বিকাশের মুখে অদ্ভুত খিলখিলে হাসি। প্রবল আনন্দ পেয়ে সে যেন হেসে উঠেছে। ঘরের ভেতরটা আধো অন্ধকার, আর সেই আধো অন্ধকারে হ্যারিকেনের আলোয় দীপার মনে হলো বিকাশ যেটা জড়িয়ে ধরেছে সেটা যেন একটা কালো গাঢ় ছায়া। তাহলে কি যে তার উপর নজর রাখছিল বারবার, তাকে দেখা দিতে চাইছে সে এখন বিকাশের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তারপর বসে থাকতে পারল না, সে তাড়াতাড়ি উঠে গিয়ে বিছানার উপর থেকে বিকাশকে তুলে নিয়ে এলো। কিন্তু তাতেই যেন বিকাশের মোহভঙ্গ হলো। সে কেমন অদ্ভুতভাবে কেঁদে উঠল। তাকে শান্ত করতে করতে মায়ের কাছে নিয়ে গিয়ে বলল, মা, ভাই আর একটু হলে বিছানা থেকে পড়ে যাচ্ছিল। বিছানার একদম কাছে এসে হাত বাড়িয়ে দিয়েছিল। ভাগ্যিস আমি গেছিলাম। ইচ্ছে করে দীপা সেই অদ্ভুত কথাটা বলল না। সে স্পষ্ট দেখেছে বিছানার কাছে কিছু একটাকে জড়িয়ে ধরেছিল বিকাশ। সে মোটেই মাটিতে পড়ে যাচ্ছিল না। কেউ একটা দাঁড়িয়েছিল ওখানে, যে তাকে ধরেছিল। ময়না তাড়াতাড়ি এসে বিকাশকে কোলে তুলে বলে, বড় দুষ্টু হয়েছে, একটু চোখের আড়াল করেছে কি বেশ হয়েছে। দীপা উঠে ঘরে চলে যায়, কিন্তু বারবার ভাবতে থাকে সেই সাধুর কথা এবং তার সঙ্গে এই অল্প কয়েকদিনে তার সাথে এবং এই বাড়িতে ঘটে চলা অদ্ভুত ঘটনাগুলোর কথা। অনেক রাতে আজও ঘুমটা ভেঙে গিয়েছিল। দীপার ঘুম ভাঙতেই দেখতে পায় পাশে আগের মতোই তার মা আর ভাই অঘরে ঘুমোচ্ছে। ঘরের দরজাটার দিকে চোখ পড়তেই এবারে গাটা শিউরে ওঠে তার। ঘরের দরজাটা খোলা, কিন্তু ঘরের দরজা কে খুলল? সে তো নিজের হাতে ঘরের দরজাটা বন্ধ করেছে। এই ঘরের দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায়, তারপর বাইরে বেরোলে দাওয়া, আর তারপরে উঠোন। ভালো করে খোলা দরজা দিয়ে বাইরের দিকে তাকাতে গলার কাছে একটা চিৎকার জমে যায় যেন। হঠাৎ করে দরজার বাইরে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। তার দুটো উজ্জ্বল কালচে রঙের চোখ যেন এত দূর থেকেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছে দীপা। তাড়াতাড়ি একটা হাত মায়ের গায়ের উপর রাখে, তারপর তাকে ধাক্কা দিতে থাকে, কোনো রকমে তাকে জাগানোর চেষ্টা করে। কিন্তু না, ময়না যেন আজ এই রাতে কোনো এক অদ্ভুত মায়া বলে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। তার ঘুম আর ভাঙানো যায় না। দীপা পাথরের মতো বসে থাকে বিছানার উপর। তারপরে কখন যে সেই মূর্তি ওখান থেকে সরে গিয়েছে তার দীপার মনে পড়ে না। সম্বিত ফিরতে দেখতে পায় ঘরের দরজা খোলা রয়েছে বটে, কিন্তু বাইরে কেউ নেই। দীপার গোটা শরীর ঘামে ভিজে এসেছিল। থরথর করে কাঁপতে কাঁপতে সে কোনো রকমে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েছিল। এসব কি হচ্ছে তার সাথে, আর কেনই বা হচ্ছে? তোকে যা বলেছিলাম তাই হবে, তার বেশি আমি তোকে কিছুই বলতে পারবো না। বিপদ তোর রয়েছে, কিন্তু সেই বিপদ থেকে তোকে রক্ষা করবার জন্য সেও রয়েছে। কিন্তু আমি যাকে দেখতে পাচ্ছি সে কে? তার কাছ থেকে কি আমার বিপদ রয়েছে?
কিন্তু সে তো এখনো আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। সাধু অদ্ভুতভাবে হাসল, তারপর দুইবার কপালে ঠিক মাঝখানে বুড়ো আঙুলটা রেখে বলল, সবকিছু যদি তুই আর আমি বুঝতে পেরে যাব তাহলে তো হয়েই যেত রে। তোর সাথে কিছু একটা হবে, কিন্তু কি হবে তা তোকে বলতে পারবো না। আমি বলে দিতে পারি, কিন্তু তা বলা ঠিক হবে না। তাহলে যে আর সেটা হবে না। সাধু আর কিছু বলল না, আগের মতোই চোখ বন্ধ করল। দীপা আজ একাই এসেছিল সাধুর কাছে। চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসতে শুরু করেছিল একটু আগে থেকেই। শীতের সময় বিকেল হওয়ার পরেই যেন ঝুপ করে সন্ধে নেমে আসে। একা একাই ফিরেছিল সে বাড়ির পথে। আজ সরস্বতী আসেনি। পুবপাড়ার দিঘির পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেল দিঘির পাড়ে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। আরো দুপা সামনের দিকে এগিয়ে গেছে দীপা। ঠিক তখনই শুনতে পেল একটা চেনা গলায় কেউ যেন তাকে ডাকলো, দীপা, মা আমার। চমকে পেছনের দিকে তাকালো দীপা। দিঘির পাড়ে যে দাঁড়িয়েছিল সেই যে ডেকেছে তাতে কোনো ভুল হয় না। এদিকটায় লোকজন খুব একটা নেই, কিন্তু ওই গলাটা তার চেনা। ওই গলাটা দীপার গলা কেঁপে যায়। কোনো রকমে কাঁধের ব্যাগটাকে দুহাত দিয়ে চেপে ধরে সে বলে, কে 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 ওখানে? কে ওখানে? আমায় চিনতে পারছিস না মা? চিনতে পারছিস না আমায়? এরই মধ্যে আমায় ভুলে গেলি? এবার আর গলাটা চিনতে কোনো অসুবিধে হলো না দীপার। এটা আর অন্য কারো গলা নয়, এটা তার বাবা জগন্নাথের গলা। কিন্তু সেটাই বা কি করে হয়? এই অন্ধকার সন্ধ্যাবেলা দিঘির পাড়ে তার বাবা জগন্নাথ আসবে কোথা থেকে? দীপার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে যায়। জগন্নাথ আস্তে আস্তে তার দিকে হেঁটে আসতে শুরু করেছে। একটা অদ্ভুত গন্ধে চারপাশটা ভরে গেছে। দীপা কাঁপা কাঁপা গলায় বলে, কিন্তু কিন্তু বাবা, তুমি তুমি এখানে কি কি করে? তুমি তো। মূর্তিটা ততক্ষণে আরো কাছে এসে পড়েছে। চাঁদের অল্প আলোয় তার মুখটা এবারে দীপা দেখতে পায়। সেই একই মুখ, ঠিক যেমনটা দেখেছিল শ্মশানে নিয়ে যাওয়ার সময়। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল সামনের দিকে এসে পড়েছে, চোখ দুটো কেমন যেন ম্লান। পরনের সেই সাদা রঙের জামাটা আর নিচের দিকে ঠিক সেদিনের সেই নীল ছাপা লুঙ্গি। জগন্নাথ একদম কাছাকাছি এসে দাঁড়ালো দীপার। তার মুখে একটা হাসি। সে বলল, আমায় আমায় চিনতে পেরেছিস মা? চিনতে পেরেছিস আমায়? কতবার তোর কাছে আমি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই। তুমি আমার কাছে কিন্তু কেন বাবা? তোকে দেখতে যে বড়ই ইচ্ছা করছে। তোকে দেখবো বলেই তো আমি এখানে এলাম মা। কিন্তু তুমি তো মরে গেছো। মরে যাওয়ার পর তুমি আবার ফিরে এলে কি করে? কথা শোনো মেয়ের, তোদের ছেড়ে কি আমি দূরে কোথাও যেতে পারি? হ্যাঁ, এই তো, এই দেখ, তোর সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছিস না আমায়? বল না, দেখতে পাচ্ছিস না? দীপা বিহ্বল হয়ে সামনে তাকিয়ে দেখতে থাকে। তার বাবাই দাঁড়িয়ে রয়েছে। তার চোখ ফেটে জল আসতে যায়। হোক না তার বাবা মরে গেছে, কিন্তু চোখের সামনে নিজের বাবাকে দেখে কোন মেয়েই বা চুপ করে থাকতে পারে? কত রাত বিছানায় মুখ গুজে সে কেঁদেছে বাবার জন্য। বারবার মনে হচ্ছিল ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু কোথায় যেন একটা বাধা। ওই একটাই বাধা, তার বাবা মারা গেছে। মারা যাওয়ার পর মানুষ ফিরে এলে সে আর মানুষ থাকে না। কথাটা মনে হতেই সন্ধ্যাবেলার শিরশিরে হাওয়ায়
দীপার শরীরটা কেমন যেন করে উঠল। জগন্নাথ আবার বলল, আমি সব সময় তোদের আশেপাশেই থাকবো মা, সব সময়। এখন এখন আমি আসি রে। বড্ড কষ্ট হয় বুঝলি, বড্ড কষ্ট হয় এই রূপে আসতে আমাকে। একটা দমকা হাওয়ায় দীপার চোখের সামনে থেকে জগন্নাথ কোথায় যেন হারিয়ে গেল। দীপা পাথরের মতো দাঁড়িয়ে রইল খানিকক্ষণ, তারপর আস্তে আস্তে হেঁটে চলে এলো বাড়ির কাছে। শুধু শুধু কেন এসব কথা বলিস বলতো? তোকে তো বলেছি তোর বাবা 2 বছর আগে মারা গেছে, এতদিন পর সে ফিরে আসবে কি করে বল? আমি আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি বাবাকে দেখেছি। ওই পূব পাড়ায়, দিকের পাড়ায় আমি বাবাকে দেখেছি। তাছাড়া তাছাড়া এই ঘরের ভিতরেও তোর উপস্থিতি আমি অনুভব করেছি মা। ময়না শক্ত চোখে তাকায় দীপার দিকে, তারপরে বলে, পাগলের মতো কথা বলিস না দীপা। কি দেখতে কি দেখেছিস ওসব ভালো না। আর সন্ধেবেলা তুই ওই দিঘির পাড়ে গেছিস কেন? হ্যাঁ, যে মানুষ মরে গেছে সে আর কখনো ফিরে আসতে পারে না রে, সে আর কখনো ফিরে আসতে পারে না। দীপা স্পষ্ট দেখতে পায় তার মায়ের চোখের কোণে সামান্য জল টলটল করছে। ময়না তাড়াতাড়ি উঠে পড়ে। মেয়েটার সামনে চোখের জল ফেলতে তার একদম ভালো লাগে না, তাতে মেয়েটাও কাঁদবে, কষ্ট পাবে। তার বাবা ফিরে আসবেই বা কি করে? তার মৃত্যুর তো 2 বছর হয়ে গেছে। তার শ্রাদ্ধ শান্তির সমস্ত কাজই ভালোভাবে হয়েছে, তাহলে সে ফিরে এলো কি করে? কথাগুলো বিশ্বাস না করলেও দীপার মনে কোথায় যেন একটা ভাবনা থেকেই যায়। কিন্তু দীপা যেন প্রাণপণে বিশ্বাস করে ফেলেছে তার বাবা ফিরে এসেছে তাদের জন্যই, তাদের আশেপাশে সব সময় থাকে। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে যায়। একদিন রাতের বেলা ঘুম ভাঙতে দীপা দেখতে পায় তার বিছানার একপাশে বসে রয়েছে তার বাবা জগন্নাথ। তার মুখে একটা সরল শান্ত হাসি। এদিক ওদিক তাকিয়ে দীপা দেখে বাকিরা ঘুমোচ্ছে। বাবার দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, তুমি মাকে দেখা দাও না কেন? তুমি তো ভাইকেও দেখা দিয়েছো সেদিন, ভাইয়ের বিছানার কাছে এসে দাঁড়িয়েছিলে। তোর মা আমায় দেখতে চায় না রে, তুই দেখতে চাস, তোর ভাই দেখতে চায়, তাই তোদের দেখা দে। তোর মা যেদিন চাইবে সেদিন তাকেও দেখা দেব আমি। কিন্তু মা যে বলেছে তুমি আর ফিরে আসতে পারো না, তুমি মরে গেছো। মরে যাওয়ার পর কোনো মানুষ ফিরে আসতে পারে না। জগন্নাথ অদ্ভুতভাবে তাকায়, তারপর শান্ত গলায় বলে, তাহলে তুই চোখের সামনে যেটা দেখতে পাচ্ছিস সেটা কি? তুই তো দেখতে পাচ্ছিস আমি তোর কাছেই এসেছি। বাবা, আমি আমি তোমায় একবার ছুঁয়ে দেখবো। মারা যাওয়ার পরে আর ছুঁয়ে দেখা যায় না রে মা। তোর কি বিশ্বাস হচ্ছে না? তুই কি বিশ্বাস করতে পারছিস না যে আমি ফিরে এসেছি? বিশ্বাস করতে পারছি বাবা, বিশ্বাস করতে পারছি। তুমি সবসময় এখানেই থাকবে তো? আমার ছেড়ে কোথাও চলে যাবে না তো? আর না রে, আর কোথাও যাব না। তবে আসছে দিন পর অমাবস্যা তোকে এক জায়গায় নিয়ে যাব। রাতের বেলা তুই অপেক্ষা করবি, ঠিক আছে? সেদিন আমি আসবো, তোকে একটা জায়গায় নিয়ে যাব, একটা জিনিস দেখাবো তোকে। তাহলে বুঝতে পারবি তোর মা আমায় কেন দেখতে পায় না। আমার মৃত্যুর পেছনে তোর মায়ের হাত আছে রে দিবা, হাত আছে। কথাটা বলে অদ্ভুতভাবে মাথা নিচু করে জগন্নাথ। দীপা চমকে ওঠে, তারপর বলে, এসব কি বলছো তুমি? মা তো বলেছিল খেতে বসে খাবার গলায় গলায় খাবার আটকে তোমার দম বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আশেপাশের লোকেরা ছুটে আসে,
কিন্তু মা কেন? অদ্ভুতভাবে তাকায় জগন্নাথ, তারপর ফ্যাঁসে গলায় বলে, আশেপাশের লোকেরা যতক্ষণ এসেছে ততক্ষণে তো আমি মরে গেছি। আমার খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছিল তোর মা, আর আর তাতেই দম বন্ধ হয়ে আমি মরেছি। আর তারপরে ভালোভাবে কোনো কিছুই বোঝার আগেই আমার মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। এসব কথা শুনে দীপা কেমন যেন অবাক হয়ে গেল। ঘরের ভেতরটা আধো অন্ধকার, হ্যারিকেনটা জ্বলছিল একপাশে। সেই আলোতে অস্পষ্টভাবে মুখটা দেখা যাচ্ছিল। বারবার তার চোখের কোণে যেন জল জমতে শুরু করেছে। দীপার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। একবার বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত ময়নার মুখের দিকে তাকায়। ময়না তখনও ঘুমিয়ে রয়েছে। এতদিন ধরে মাকে সে বড্ড ভালোবেসেছে, মায়ের দুঃখের কথা ভেবেছে, কিন্তু এখন যেন মুহূর্তের মধ্যে তার মনটা রাগে ভরে ওঠে। কিন্তু আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না, কোনো ক্ষতি করতে পারবো না আমি ওর। কিন্তু আমার বিয়ে হয়ে তুই কি আমার প্রতিশোধ নেবি? নেবি মা, নেবি না বল? দীপা চমকে ওঠে। তারপরেই ঘরের ভেতরে কি যেন একটা ঘটে যায়। হঠাৎ করে তার সামনে বসে থাকা জগন্নাথ যেন চঞ্চল হয়ে ওঠে। তারপরে বলে, আজ আজ আসি রে, আমি আজ আর এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমি আসি রে মা, আসি। কথাটা বলেই জগন্নাথ যেন হাওয়ায় মিশে যায়। আর ঠিক তখনই দীপার মনে হয় জগন্নাথ চলে যায়। ঘরের বাইরে জানলার ওপাশে যেন এসে দাঁড়িয়েছে। দীপা আস্তে আস্তে বলে, তুমি চিন্তা করো না বাবা, তুমি চিন্তা করো না। তোমার প্রতিশোধ আমি নেব। পরদিন থেকে দীপা কেমন যেন বদলে যায়। ময়নার সঙ্গে ভালো করে আর কথা বলে না, কোনো রকমে খেয়ে দিয়ে স্কুলে চলে যায়। বাড়িতে ফিরে আসে সেই সন্ধ্যাবেলা, এসেই বই খুলে বসে। বিছানার উপর বিকাশ কাঁদতে কাঁদতে গড়াগড়ি খায়, কিন্তু সেদিকেও মন যায় না দীপার। রান্নাঘর থেকে ছুটে এসে ময়না বলে, ছেলেটা ওইভাবে কাঁদছে, তুই দেখছিস না? একবার কোলে নিতে পারিস না? দীপা কিন্তু মুখে কিছু বলে না, বই থেকে মুখও তোলে না। ময়না ভাবে বাবার কথা মনে করে বোধহয় দীপা একটু ভেঙে পড়েছে, তাই তাকে কিছুই বলে না। কিন্তু দীপার মনে আস্তে আস্তে মায়ের বিরুদ্ধে জমা হতে থাকে এক আকাশ পরিমাণ ক্ষোভ। সে তককে তককে থাকে তার বাবাকে যে মেরেছে তাকে সে ছাড়বে না, হোক না সে তার মা। আজকের 2 দিন পরেই অমাবস্যা। অমাবস্যার রাতে কোথায় একটা নিয়ে গিয়ে কি একটা দেখাবে বলেছিল বাবা। তাই সে মনে মনে স্থির করে প্রতিশোধটা সে সেদিন রাতেই নেবে, কিন্তু তার জন্য কিছু একটা তৈরি করে রাখতে হবে। মনে মনে একটা ভাবনা স্থির করে পরদিন স্কুলে যায়। সরস্বতীর সাথে তার দেখা হয়। সরস্বতীকে বলে, সরস্বতী, তোদের তো জমিতে দেওয়ার জন্য অনেক কীটনাশক সার আছে, আমায় কিছুটা এনে দিতে পারবি? কেন? তুই ওসব দিয়ে কি করবি? তোদের তো জমি চাষ হয় না। বাগান করব। বাড়ির পিছনের দিকে একটু ছোট জমি আছে, তুই তো দেখেছিস। ওখানে তো বাবা নিজের হাতে তরিতরকারি ফলাতো। এখন বাবা নেই, জমিটা কেমন হয়ে গেছে, গাছগুলোতে পোকা ধরে গেছে। তাই ওখানে কীটনাশক ছড়িয়ে মা আর আমি মিলে আবার নতুন করে তরিতরকারি গাছ করাবো। কাল যখন স্কুলে আসবি তখন আমায় খানিকটা কীটনাশক এনে দিবি তো? সরস্বতীর সরল মন কোনো কিছুই বুঝতে পারে না। সে বুঝতে পারে না মনে মনে কি এক বিষম কথা ভেবে রেখেছে দীপা। সরল মনে সে পরদিন একটা ছোট্ট বোতলে করে বেশ খানিক উচ্চমানের কীটনাশক দিয়ে দেয় দীপাকে। বারবার বলে, সাবধান, দেখিস কোনোভাবেই যেন ওটা জিভে না ঠেকে। যখন হাতে নিবি তারপর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিবি। দীপা ভালো মানুষের মতো বলে, ধুর, জিভে লাগাবে কি করে? আমি খালি হাতে দেবই না।
জলে গুলে দেবো, তাহলেই হলো। সেদিনই অমাবস্যা। বাড়ি ফিরে দীপা তককে তককে থাকে। সে জানে ভাইয়ের জন্য আর তার জন্য বেশ খানিকটা দুধ আসে। প্রতিদিন সন্ধ্যাবেলায় সেটাই গরম করে তার মা খেতে দেয় তাকে। সুযোগ বুঝে রান্নাঘরে গিয়ে দুধের বাটিতে সমস্ত কীটনাশকটুকু মিশিয়ে দেয় সে। তারপর অপেক্ষা করতে থাকে কখন সেই দুধ তার ভাই খাবে আর কখন সেই দুধ তার মা এনে তাকে দেবে। বেশ রাত্রির দিকে দুধটা এনে জাল দিতে শুরু করে ময়না। রান্নাবান্নার কাজ ছাড়া এখন দুধটা গরম করে ছেলেটাকে আর মেয়েটাকে দিয়ে তারপরে আস্তে আস্তে ভাত বসাতে শুরু করবে সে। শীতের সময় গরম গরম ভাত খাওয়াই ভালো, তাই রান্না শেষ করে একদম শেষেই ভাত চাপায় সে। দুধের বাটিটা জাল দিয়ে সবে নিচে নামিয়ে রেখেছে। এমন সময় রান্নাঘরের বাইরের দিকের দরজাটার কাছ থেকে হুড়মুড় করে একটা বিড়াল এসে ঢোকে ভেতরে। তারপর কোনো রকমে দুধের বাটিটা এসে হাত দিয়ে সরিয়ে ফেলতে যাবে, তার আগেই বিড়ালটা ছিটকে পড়ে সেই দুধের বাটিটার উপর। দুধের বাটিটা ছিটকে গিয়ে সব লণ্ডভণ্ড হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। শব্দ শুনে দীপা দৌড়ে আসে ঘরের ভেতর থেকে। বিছানার উপর বিকাশ যেন একটা অদ্ভুত আনন্দে হেসে ওঠে। ঠিক তারপরে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে দুধের বাটিটার অবস্থা দেখে দীপার গোটা শরীর যেন জ্বলতে থাকে। ময়না দীপাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ভাগ্য দেখেছিস, দুধটা সবে জাল দিয়ে নিচে নামিয়ে রেখেছি, এমন সময় বিড়ালটা ঢুকে মরবি তো মর, একদম দুধের বাটির ওপরে ছিটকে পড়লো। ছেলেটাকে এখন রাতে কি খাওয়াবো? দীপার দুই চোখে যেন আগুন ঝরছিল। এত কষ্ট করে এত পরিকল্পনা সে করেছিল যাতে এক ঢিলে দুই পাখি মরে। বাবাকে সে মেরেছে আর তাই তাকেও সে মারবে, কিন্তু এই সব কিছুতে তার ভাইয়ের কোনো কিছুই সে হতে দিত না। কোনো না কোনোভাবে ভাইয়ের দুধটা সে ফেলে দেবে, এমনটাই পরিকল্পনা করে। দুধটা যেভাবেই হোক মাকে খাওয়াতে হবে, সমস্ত কথাই সে ভেবে রেখেছিল। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, আবার নতুন করে কিছু ভাবতে হবে। রাগে কাঁপতে কাঁপতে সমস্ত রাগটুকুই হজম করে ফেলে সে। তারপর রাতের বেলা কোনো রকমে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যায় বিছানায়। আজ অমাবস্যা, আজকেই আসার কথা আছে জগন্নাথে। জগন্নাথ কিছু একটা দেখাতে নিয়ে যাবে তাকে। তাহলে কি জগন্নাথ এমন কিছু তাকে দেখাতে নিয়ে যাবে যেটা দেখলে সে বুঝতে পারবে আসলে তার বাবার মৃত্যুর জন্য তার মা দায়ী? যদি সেটাই হয় তাহলে এত সহজে সে ছেড়ে দেবে না। মনে মনে এসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়েছিল দীপা। কয়েকদিন ধরে জানিস তো দীপা, আমার মনে হচ্ছে আমাদের ঘরের বাইরে রাতের বেলা কি যেন ঘুরে বেড়ায়, আর মনে হয় এখানে আমাদের দেখছে। কথাটা শুনে চমকে ওঠে দীপা। তারপরে বলে, কি যে বলো না মা, ওসব ব্যাপার হয় নাকি? নিশ্চয়ই তুমি আমার মতো চোখের ভুল করেছো। তুমি আমার মতো আধো অন্ধকারে কিছু দেখেছো। না রে, সেটা নয়। কেমন যেন মনে হলো যখন বিড়ালটা ঘরের ভেতর ঢুকলো, তখন যেই আমি বিড়ালটার দিকে তাকিয়েছি তখনই মনে হলো আমার পেছনের দিকে দুধের বাটিটার কাছে একটা ছায়া যেন আমি স্পষ্ট দেখলাম। বিড়ালটা বাটিটার উপর লাফিয়ে একপাশে চলে গেল, অথচ বাটিটা মাটিতে পড়ে গেছে। ময়না নিজের মতোই কথাগুলো বলে চলল, কিন্তু দীপা সেই সমস্ত কিছুই শুনল না। তার মন তখন রাগে ভরে উঠতে শুরু করেছে। আজ রাতে বাবার সঙ্গে গিয়ে সেই জিনিসটা দেখে আসতে হবে। তারপর আবার নতুন করে কোনো একটা পরিকল্পনা করতে হবে মাকে খুন করার। তারপর ভাইকে নিয়ে এখান থেকে পাশের গ্রামে গিয়ে এসবই ভাবতে থাকে দীপা মনে মনে। কিন্তু ময়না ভাবতে থাকে অন্য একটা কথা। আজ দুপুরে দীপা যখন স্কুলে ছিল তখন তার ঘুম পেতে ঘুমিয়ে পড়েছিল দুপুরে, আর সেই ফাঁকে কখন যেন বিকাশ বিছানার উপরে উঠে বসেছিল। যখন ঘুমটা ভাঙে ময়নার, তখন দেখতে পায় বিছানার উপরে বিকাশ নেই। ধরফর করে উঠে বসে ময়না, আর তারপর তাড়াতাড়ি নিচের দিকে নামতে গিয়ে দেখে নিচে ঘুমিয়ে রয়েছে বিকাশ, মেঝের উপরে ঘুমিয়েছে। কিন্তু তার মাথার নিচে যেন পরম যত্নে কেউ একটা বালিশ দিয়ে গেছে।
অথচ ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ। কে করবে এই কাজটা? ময়নার একবার মনে হয় সে নিজেই ঘুমের চোখে কাজটা করেনি তো, কিন্তু না, তাহলে তো সে জানতো যে বিকাশ নিচে ঘুমোচ্ছে, আর সে মোটেই বিকাশকে মাটিতে ঘুমোতে দিত না, বিছানার ওপর তুলে ভালো করে শুইয়ে দিত বিকাশকে। ঠিক তখনই একটা চেনা গন্ধ এসে ধাক্কা দেয় ময়নার নাকে। তাহলে কি দীপা যে কথা বলেছিল সেই কথাটা ঠিক? তাহলে তারই কোথাও ভুল হয়েছে? দেখতে দেখতে রাত নেমে আসে। শীতের অমাবস্যার রাত যেন প্রবল ঠান্ডা আর কালো ঘন অন্ধকার নিয়ে আসে। সে রাতে ঠান্ডা পড়েছিল প্রবল। কাঁথা গায়ে দিয়ে ঠান্ডায় কখন যেন ঘুমিয়ে পড়েছিল ময়নার বিকাশ, কিন্তু প্রবল প্রতিহিংসার রাগ মনের মধ্যে জমা থাকায় কিছুতেই ঘুমোতে পারছিল না দীপা। তাছাড়া তাকে জেগে থাকতে হবে অন্য একটা কারণে। একটু পরেই কান খাড়া করে দীপা শুনতে পেল বাইরে জানালার কাছ থেকে জগন্নাথ বলছে, বাইরে আয়, বাইরে আয় মা, চল চল মা, তোকে নিয়ে যাব বললাম না কালকে, এক জায়গায় নিয়ে যাব, চল মা চল, আমি তোকে এক জায়গায় নিয়ে যাই। দীপা আর কোনো কথা বলে না। বিছানা থেকে নেমে আস্তে আস্তে দরজাটা খুলে তারপর বাইরে বেরিয়ে আসে। বাড়ির পেছনের দিকের জমিটার কাছে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ। দীপা বাইরে বেরোতেই একদলা ঠান্ডা আর কালো অন্ধকার যেন তার গায়ে এসে ধাক্কা দেয়। দীপা হ্যারিকেন নিয়ে এসেছিল। হ্যারিকেনের আলোয় সামনের জগন্নাথকে দেখতে দেখতে সে বাড়ির বাইরে এসে পড়ে। তারপর বলে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি বাবা? চল না চল, তাহলেই দেখতে পাবি। কিন্তু প্রতিশোধ যে নেওয়া হলো না, তোকে যে বলেছিলাম তোর মা আমায় মেরেছে, আর আর তার প্রতিশোধ তুই নিবি, একমাত্র তুই নিবি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু একটা বিড়াল এসে ওই দুধের বাটিটা উল্টে ফেলে দিয়েছে। কিন্তু কিন্তু তোমার চিন্তা নেই বাবা, আমি আমি তোমার মেয়ে, আমি তোমার হয়ে প্রতিশোধ নেবই। জগন্নাথ হাঁটতে হাঁটতে গ্রামের পথ ধরে সামনের দিকে এগিয়ে যায়। দীপার হাতের হ্যারিকেনটার আলো কেমন যেন কমে আসতে থাকে একটু একটু করে। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এসে পড়েছে ওরা। তখন দীপা বলে, কোথায় যাচ্ছি আমরা বাবা? অনেক দূর তো হেঁটে চলে এলাম। জগন্নাথের ছায়াটা দীপার থেকে বেশ খানিকটা আগে। জগন্নাথ হাঁটতে থাকে, মুখে এবারে কিছু বলে না, শুধু একটা হাত পেছনের দিকে তুলে ডাকে দীপাকে। দীপা হাঁটতে হাঁটতে গ্রামের চৌহদ্দি ছেড়ে বাইরের দিকে বেরিয়ে আসে। এবার বোঝা যায় জগন্নাথের লক্ষ্য সেই পূব পাড়ার দিঘি। দিঘির একদম পাড়ে এসে পড়েছে ওরা দুজন। জগন্নাথ থমকে দাঁড়ায়, একভাবে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। দীপা বুঝতে পারে না কেন জগন্নাথ ওভাবে দাঁড়িয়ে আছে। হ্যারিকেনটা সামনের দিকে তুলে সে আস্তে আস্তে এগিয়ে যায়, আর ঠিক তখনই দেখতে পায় আরও একটা ছায়ামূর্তি যেন ওই দিঘির পাড়ে জলের কাছে দাঁড়িয়ে রয়েছে। সেটা দেখে দীপা কেমন যেন চমকে ওঠে। আরও একটা ছায়ামূর্তি আজ এই রাতে ওখানে এলো কোথা থেকে? ওটা কে? তাহলে কি ওটাও কোনো প্রেতাত্মা? ওটা কে বাবা? ওটা কে? জগন্নাথের দিক থেকে কোনো কথা ভেসে আসে না। তার বদলে তার সামনের দিকে ওই ছায়ামূর্তিটার কাছ থেকে কথা ভেসে আসে। তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েটাকে এখানে এনেছিস মারার জন্য? দীপা চমকে ওঠে গলাটা শুনে। এই গলাটাও তো ঠিক তার বাবার মতোই। তাহলে যে ছায়ামূর্তির সঙ্গে সে এখানে হেঁটে হেঁটে এলো সেটাকে? সঙ্গে সঙ্গে দীপার ঘাড়ের কাছ থেকে একটা ঠান্ডা স্রোত যেন নিচের দিকে নেমে যায়। সামনে দাঁড়িয়ে থাকা জগন্নাথ, অর্থাৎ যার সঙ্গে দীপা এসেছে, সে কিন্তু ঠায় দাঁড়িয়ে রয়েছে। দীপা কাঁপা কাঁপা হাতে আস্তে আস্তে একপাশে সরে আসে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে ছায়ামূর্তিটাকে অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিল সে। সামনে জলের কাছে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটাকেও হ্যারিকেনের অল্প আলোতে
অস্পষ্টভাবেই দেখা যাচ্ছে। কিন্তু যদি ওই ছায়ামূর্তিটা জগন্নাথ হয়, তাহলে এই ছায়ামূর্তিটা কে? আর এটা জগন্নাথ হলে জগন্নাথের গলায় ওই ছায়ামূর্তি কথা বলছে কি করে? এসব ভাবতে ভাবতে দীপার মাথার ভেতর কেমন যেন গুলিয়ে আসতে থাকে। সে কোনো রকমে একপাশে সরে এসে হ্যারিকেনটা তুলে ধরে। এতক্ষণ ধরে হেঁটে আসা সেই ছায়ামূর্তির মুখের কাছে তুলতেই তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসে। দুপা পেছনের দিকে ছিটকে যায় সে। আর ঠিক তখনই হাত থেকে হ্যারিকেনটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। যার পিছু পিছু সে এতটা হেঁটে এসেছে, তার মুখের ভেতরে সাদা সাদা লম্বা দুপাটি দাঁত, তার নাকের কাছে একটা গভীর গর্ত, দুটো চোখের ভেতর থেকে যেন কালো থকথকে পাক উজ্জ্বল হয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। এবার সেই ছায়ামূর্তি গর্জন করে ওঠে, আমার কাজে তুই বাধা দিস? আজ আজ এই মেয়েটাকে আমি ওই দিঘির জলে ডুবিয়ে মারতাম, আমার ইচ্ছে পূরণ হতো, আরো আরো একটা শরীর আমি পেয়ে যেতাম। কিন্তু তুই তুই আমাকে আমার কাজ করতে দিলে না। আমি থাকতে তুই আমার পরিবারে গায়ে হাত দিবি আর আমি কিচ্ছুটি করব না? এটা তুই ভাবলি কি করে? আমার মেয়েটাকে দিয়ে তুই আমার বউ আর ছেলেকে মারতে চেয়েছিলি, কিন্তু কিন্তু আমি সেটা হতে দিইনি। মেয়েটা আমার বোকা, তাই তোকে বিশ্বাস করেছে। তুই আমায় আটকাতে পারবি না। আজ এই অমাবস্যা রাতে আমি আমি ওদের মারবই। কথাটা বলতে বলতেই হঠাৎ করে দীপার মনে হয় একটা ঠান্ডা শক্ত হাত যেন তার ঘাড়ের কাছটা চেপে ধরেছে, আর তারপরে তাকে শূন্যে তুলে ফেলেছে। দীপা চিৎকার করে ওঠে, বাঁচাও আমায়, বাবা, আমায় বাঁচাও। দীপার চিৎকারে যেন সেই অন্ধকারের মধ্যে কি একটা হয়ে যায়। একটা প্রবল ধাক্কা অনুভব করতে পারে দীপা, আর তারপরেই বুঝতে পারে যে হাতটা তাকে চেপে ধরেছে সেটা ওই ভয়ঙ্কর ছায়ামূর্তির হাত। তার হাত থেকে গলে গলে পড়া রক্ত যেন তার গলায় এসে লাগছে। একটা শব্দ শুনতে পায় সে, আর তারপরেই ছিটকে গিয়ে পড়ে মাটির উপর। অন্ধকারের মধ্যে অদ্ভুত শব্দ হতে থাকে, যেন দুটো ছায়ামূর্তি প্রবলভাবে যুদ্ধ করে চলেছে। গর্জনের সঙ্গে চিৎকার ভেসে আসে, তুই আমায় আটকাবি? হ্যাঁ, তুই আমায় আটকাতে পারবি না। তোর মেয়েটাকে আমি আজই মারবো। আমি থাকতে সেই কাজ তোকে করতে দেব না। তুই আমার পরিবারে গায়ে হাত দিতে পারবি না। দীপা ভয়ে আড়ষ্ট ও জবুথবু হয়ে বসে থাকে সেই ফাঁকা মাঠের এক প্রান্তে। এরপরেই দিঘির জলের মধ্যে ঝপ করে শব্দ হয়, যেন মনে হয় দিঘির জলের মধ্যে কেউ গিয়ে পড়েছে। তারপর দূর থেকে সেই ভয়ঙ্কর গর্জন আর চিৎকার ভেসে আসে, আমি আবার আসবো, আমি 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 আবার আসবো। তারপরেই চারপাশটা চুপচাপ। একটা ছায়ামূর্তি যেন তার দিকে এগিয়ে আসতে থাকে। একটা পায়ের শব্দ আর অদ্ভুত চেনা একটা গন্ধ পায় দীপা। তারপরেই মনে পড়ে যায় সে ছায়ামূর্তি তার বাবার রূপে যতবার তার কাছে আসতো, ওই চেনা গন্ধটা সে তখনই পেত। কিন্তু এই গন্ধটাও তার বড্ড চেনা। ভেজা ভেজা কান্না মাখা গলায় দীপা বলে, বাবা, বাবা, তুই আমায় রক্ষা করার জন্য এসেছিলে? একটা কণ্ঠস্বর শোনা যায়, একটা চাপা ফ্যাসফ্যাসে গলা যেন বহুদূর থেকে ভেসে আসছে। আমি এসেছি তোর কাছে। আমায় যে আসতেই হতো রে মা। ওই শয়তানটা তোকে বশ করে ফেলেছিল। তোকে দিয়ে ময়না আর বিকাশকে খুন করাতে চেয়েছিল, তারপর তোকেও খুন করত। ওই শয়তানটা নিজে থেকে তোর পেছনে পড়েনি, তোর পেছনে ওকে কেউ লাগিয়েছিল। কিন্তু এখন আর ও তোর পেছনে যাবে না। তুই বাড়ি ফিরে যা মা, বাড়ি ফিরে যা।
আমি তোর সঙ্গে আছি। দীপা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কান্না ভেজা গলায় চিৎকার করে বলল, তুমি তুমি ফিরে এসো বাবা, তুমি ফিরে এসো। তোমার ছাড়া আমি ভালো নেই। আমার তোমার ছাড়া থাকতে ভালো লাগে না বাবা। আমি আর কিছু করবো না, আর কিছু করবো না। আমি যে সব সময় তোদের পাশে আছি রে মা। আর হ্যাঁ, তোর মা আমায় মারেনি। আর সত্যি খাবার আমার ফুসফুসে আটকে গিয়ে আমি মরেছিলাম। তার কোনো দোষ নেই। সে যে বড্ড ভালো রে মা। আমায় এখন যেতে হবে। তোর কোনো চিন্তা নেই। তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা। আমি তোকে এগিয়ে দিচ্ছি। চল মা, আমি তোকে এগিয়ে দিচ্ছি। গোটা পথটা দীপা বুঝতে পেরেছিল কেউ তার সামনে সামনে এগিয়ে যাচ্ছে। ঘরের দরজা দিয়ে সে যখন ভেতরে ঢুকতে যায়, তখন দেখতে পায় ঘরের ভেতর আলো জ্বালিয়ে ময়না সবে বাইরে বেরোতে যাবে। দীপাকে এভাবে ঢুকতে দেখে ময়না ছুটে এসে তাকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, কোথায় চলে গিয়েছিলি, কোথায় চলে গিয়েছিলি মা? আমি তো ভয় একেবারে আধমরা হয়ে গিয়েছিলাম। বাবা এসেছে মা, বাবা এসেছে। ওই দেখো। ময়না দরজা দিয়ে বাইরের দিকে তাকায়। উঠোনের কাছে আধো অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। ভালো করে দেখার জন্য হ্যারিকেনটা তুলে ধরেছে। ওই তো সেই খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল কপালের কাছে এসে পড়েছে, দুটো ম্লান চোখ, পরনে সেই জামাটা আর সেই নীল রঙের ছাপা লুঙ্গি। ধপ করে মাটিতে বসে পড়ে ময়না। এতদিন জমিয়ে রাখা কান্নাটা বুকের ভেতর থেকে যেন বাইরে বেরিয়ে আসে। অঝরে কাঁদতে থাকে সে। দীপাকে জড়িয়ে ধরে। বাইরে থেকে সেই কণ্ঠস্বরটা ভেসে আসে, আর যে আমার থাকার কোনো উপায় নেই। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তবে সব সময় তোদের আশেপাশেই আমি থাকবো। সব সময় আমি তোদের আশেপাশেই থাকবো। দুজনের কান্না ভেজা চোখের সামনে দিয়ে হাওয়ায় মিলিয়ে যায় সে। আর ঠিক তখনই বিছানার উপরে বিকাশের ঘুম ভেঙে যায়। সে অদ্ভুতভাবে কেঁদে ওঠে। দীপা আর ময়না উঠে বিকাশের কাছে যাওয়ার আগেই হ্যারিকেনের আলোয় দেখতে পায় বিকাশ ঘরের চালের দিকে তাকিয়ে কিছু একটা দেখে কান্না থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তারপরেই কান্নার বদলে তার মুখ থেকে বেরিয়ে আসতে থাকে একটা হাসি। ওরা অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে, যেন মনে হয় বিকাশের সামনে কেউ একটা ঝুঁকে পড়ে তাকে হাসানোর চেষ্টা করছে। আর তাকে দেখে খুশি হয়ে যায় বিকাশ। সে আর ভয় পায় না। দীপা কিংবা ময়না ওরা জানে তাদের আশেপাশেই সে রয়েছে, সে কোথাও যায়নি। তবে দীপা একটা কথা বুঝতে পেরেছিল, আর তাই পরদিন সকালে সেই সাধুর কাছে গিয়েছিল। সাধু তাকে দেখে হাসি মুখে বলেছিল, তোকে তো আমি বলেছিলাম তোর আশেপাশে বড় বিপদ রয়েছে, কিন্তু সে তোকে রক্ষা করবে। এবার বুঝলি তো? এই কদিন দীপা যে কাজটা করেনি আজ সেই কাজটাই করল। ঢিপ করে সাধুকে একটা প্রণাম করতেই সাধু হা হা করে উঠে বললে, এই এই এই, দেখো মেয়ের কাণ্ড দেখো। ওরে আমি কি কিছু করেছি? যা করেছে তোর নিজের রক্ত করেছে। ফিরে যা, ফিরে যা। মনের মধ্যে কোনো চিন্তা কখনো রাখবি না, তাহলেই বড় ক্ষতি হবে, বুঝেছিস? দীপার বেশ হালকা লাগছিল। খুশি মনে সে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরতে লাগলো। তার বাবা তাদের সঙ্গেই আছে।